রাতের ভয়, ভয় যেখানে জীবন্ত। সময়টা কার্তিক মাসের শেষ। শীতের আমেজটা গ্রামে বেশ ভালোই বোঝা যাচ্ছে। সন্ধ্যা নামার আগেই কুয়াশার চাদর ঢেকে দেয় চারপাশ। আমি তখন সবেমাত্র ডাক্তারি পাশ করে শহরে প্র্যাকটিস শুরু করেছি। হঠাৎ একদিন খবর এলো আমার দূর সম্পর্কের এক কাকা, যিনি বীরভূমের প্রত্যন্ত এক গ্রামে থাকেন, খুব অসুস্থ। বাবা বললেন, তুই তো ডাক্তার, একবার গিয়ে দেখে আয়। সেই গ্রামের নাম ছিল হরিপুর। নামটা শুনলে খুব সাধারণ মনে হলেও গ্রামের রাস্তাঘাট খুব একটা সুবিধাজনক ছিল না। ট্রেন থেকে নেমে গরুর গাড়িতে করে যেতে হতো আরও ঘন্টা দুয়েক। স্টেশনে যখন নামলাম, তখন সূর্য উঠল। চারপাশ অন্ধকার হয়ে আসছে। স্টেশনের বাইরে একটা মাত্র গরুর গাড়ি দাঁড়িয়েছিল। গাড়োয়ানকে জিজ্ঞেস করলাম, হরিপুর যাবে? লোকটা আমার দিকে তাকালো। তার চোখের দৃষ্টি কেমন যেন ঘোলাটে। গায়ের রং কুচকুচে কালো, মাথায় একটা গামছা পেঁচানো। সে কোনো কথা না বলে শুধু মাথা নেড়ে ইশারা করল গাড়িতে ওঠার জন্য। আমি আমার ব্যাগটা তুলে উঠে বসলাম। গাড়ি চলতে শুরু করল। মাটির রাস্তা, দুপাশে ঘন বাঁশঝাড় আর জঙ্গল। মাঝে মাঝে দু একটা শেয়ালের ডাক শোনা যাচ্ছে। অদ্ভুত একটা নিস্তব্ধতা চারদিকে। গাড়ির চাকার ক্যাচ ক্যাচ শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। গাড়োয়ান লোকটা একটাও কথা বলছিল না। আমিই নীরবতা ভাঙার জন্য জিজ্ঞেস করলাম, ভাই, তোমার নাম কি? সে উত্তর দিল না। মনে হলো সে শুনতেই পায়নি। আমি আবার জিজ্ঞেস করলাম। এবার সে মুখ না ঘুরিয়েই বলল, রতন। গলার স্বরটা কেমন যেন খসখসে, যেন বহু বছর ধরে কেউ এই গলায় কথা বলেনি। আমি আর কথা বাড়ালাম না। গাড়ি এগিয়ে চলল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যতই এগুচ্ছি ততই মনে হচ্ছে পথ আর ফুরোচ্ছে না। ঘড়িতে দেখলাম রাত ৮টা বাজে, কিন্তু মনে হচ্ছে মাঝরাত। হঠাৎ গাড়িটা থেমে গেল। আমি চমকে উঠে তাকালাম। সামনে একটা বিরাট বটগাছ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। তার ঝুড়িগুলো নিচে নেমে এসে রাস্তাটা প্রায় বন্ধ করে দিয়েছে। রতন বলল, বাবু, নামতে হবে, গাড়ি আর যাবে না। আমি অবাক হয়ে বললাম, কেন? গ্রাম তো এখনো আসেনি। রতন বলল, সামনে কালীতলার শ্মশান, এই রাতে ওখান দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার নিয়ম নেই। আমি বিরক্ত হয়ে নামলাম। ব্যাগটা কাঁধে নিয়ে বললাম, তাহলে আমি যাব কি করে? রতন আঙুল তুলে একটা সরু পায়ে হাঁটা পথ দেখিয়ে দিল। ওই পথ ধরে সোজা চলে যান, আধ ঘন্টা হাঁটলেই গ্রাম। আমি কিছু বলার আগেই দেখি রতন গাড়ি ঘুরিয়ে উল্টো পথে চলে যাচ্ছে। আমি ডাকলাম, কিন্তু সে একবারও ফিরে তাকালো না। কুয়াশার মধ্যে তার গাড়িটা মিলিয়ে গেল। আমি একা দাঁড়িয়ে রইলাম সেই নির্জন পথে। মোবাইলে টর্চটা জ্বালালাম। আলোটা খুব বেশি দূর যাচ্ছিল না। দুপাশে জঙ্গল এত ঘন যে মনে হচ্ছে গাছগুলো একে অপরের সাথে ফিসফিস করে কথা বলছে। হাঁটতে হাঁটতে হঠাৎ নাকে একটা পচা গন্ধ এলো। মরা ইঁদুর বা কোনো জীবজন্তু পড়ছে এমন গন্ধ। গন্ধটা তীব্র হতে লাগলো। আমি নাকে রুমাল দিয়ে এগোতে লাগলাম। কিছুটা যাওয়ার পর দেখলাম একটা পুরনো ভাঙাচোরা মন্দির। সম্ভবত ওটাই কালীতলার শ্মশান। মন্দিরের চাতালে একটা টিমটিমে প্রদীপ জ্বলছে, কিন্তু আশেপাশে কোনো জনবানব নেই। কে জ্বালিয়ে রেখেছে এই প্রদীপ? গা ছমছম করে উঠল। দ্রুত পায়ে ওখান থেকে সরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু যতই এগোচ্ছি মনে হচ্ছে কেউ আমার পিছু নিয়েছে। পায়ের শব্দ, থামলেই শব্দটা থেমে যাচ্ছে, হাঁটলেই আবার শুরু হচ্ছে। আমি সাহস সঞ্চয় করে পেছনে তাকালাম। কেউ নেই, শুধু বাতাসের শোঁ শোঁ শব্দ। আরও কিছুক্ষণ হাঁটার পর দূরে একটা আলো দেখতে পেলাম। ধরাস ধরাস বুকে সেদিকে এগিয়ে গেলাম। কাছে গিয়ে দেখি একটা বিশাল পুরনো জমিদার বাড়ি। গেটটা ভেঙে পড়ে আছে। বাড়ির দেওয়াল জুড়ে বটগাছের শিকড়, কিন্তু দোতলার একটা ঘরে আলো জ্বলছে। আমি ভাবলাম কাকার বাড়ি নিশ্চয়ই এটাই হবে, কিন্তু এত পুরনো কেন? বাবা তো বলেছিল কাকা একটা নতুন দোতলা বাড়ি করেছে। হয়তো আমি পথ ভুল করেছি, কিন্তু এখন আর ফেরার উপায় নেই। গেট দিয়ে ভেতরে ঢুকলাম। উঠোনটা আগাছায় ভর্তি। বারান্দায় উঠতেই একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল, কিন্তু কুকুরটাকে কোথাও দেখতে পেলাম না। দরজায় কড়া নাড়লাম। কেউ আছেন? আমি কলকাতা থেকে এসেছি। ভেতর থেকে কোনো সাড়া এলো না। আবার ডাকলাম। এবার মনে হলো দোতলার ঘর থেকে কারো হাসির শব্দ ভেসে এলো। চিকন অশ্বরেরই হাসি। আমার রক্ত হিম হয়ে গেল।
হঠাৎ দরজাটা নিজে থেকেই ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার, শুধু সিঁড়ির কাছে একটা লণ্ঠন জ্বলছে। আমি ধীর পায়ে ভেতরে ঢুকলাম। কাকা, কাকিমা? কেউ উত্তর দিল না। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় মনে হলো কেউ যেন আমার পাশ দিয়ে দ্রুত নেমে গেল। একটা ঠান্ডা বাতাসের ঝাপটা লাগলো গায়ে। আমি চমকে ফিরে তাকালাম। কেউ নেই। দোতলায় উঠে সেই আলোকিত ঘরটার সামনে গেলাম। দরজাটা অল্প খোলা। উকি দিয়ে দেখলাম একটা পুরনো পালঙ্কে একজন বৃদ্ধ শুয়ে আছেন। তার পাশে একজন মহিলা মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। মহিলার পরনে লাল পাড় সাদা শাড়ি, কিন্তু মুখটা দেখা যাচ্ছে না। চুলগুলো পিঠ বেয়ে নিচে ছড়িয়ে আছে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম, কাকা? মহিলাটি থামলেন। হাতটা স্থির হয়ে গেল। বৃদ্ধটি ধীরে ধীরে আমার দিকে তাকালেন। তার চোখ দুটো গর্তে ঢোকানো, চামড়া ঝুলে পড়েছে। তিনি ফিসফিস করে বললেন, তুই এসেছিস? আমি জানতাম তুই আসবি। আমি ঘরে ঢুকলাম, কিন্তু ঘরের পরিবেশটা কেমন যেন ভারী। দেওয়ালগুলোতে শ্যাওলা জমে আছে, আসবাবপত্রগুলো ধুলোয় ধূসরিত। মনে হচ্ছে এই ঘরে বহুদিন কেউ বাস করেনি। কাকা বললেন, বস বাবা, বস। আমি একটা চেয়ার টেনে বসলাম। কাকা বলতে শুরু করলেন, তুই হয়তো ভাবছিস বাড়িটার এই হাল কেন। আসলে গত 3 মাস ধরে এই গ্রামে একটা অভিশাপ নেমে এসেছে। আমি অবাক হয়ে তাকালাম। কাকা বললেন, এই বাড়ির ইতিহাস অনেক পুরনো। আমার ঠাকুরদাদা ছিলেন খুব অত্যাচারী জমিদার। তিনি গ্রামের মানুষদের ওপর খুব জুলুম করতেন। একদিন এক তান্ত্রিককে তিনি অপমান করে গ্রাম থেকে বের করে দেন। যাওয়ার আগে তান্ত্রিক একটা অভিশাপ দিয়ে যান, এই বংশে আর কেউ শান্তিতে মরতে পারবে না। প্রতি অমাবস্যায় একজনকে বলি দিতে হবে, নইলে বংশ ধ্বংস হয়ে যাবে। আমি হেসে বললাম, কাকা তুমি এসব বিশ্বাস করো? এখনকার দিনে এসব কুসংস্কার। কাকা গম্ভীর হয়ে বললেন, বিশ্বাস আমিও করতাম না, কিন্তু গত 3 মাস ধরে প্রতি অমাবস্যায় গ্রামের একজন করে মানুষ নিখোঁজ হচ্ছে। আর আজ সেই অমাবস্যা। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। হঠাৎ লক্ষ্য করলাম সেই মহিলাটি যিনি কাকার পাশে বসেছিলেন তিনি এখন আর নেই। আমি জিজ্ঞেস করলাম, কাকিমা কোথায় গেলেন? কাকা অবাক হয়ে বললেন, তোর কাকিমা? সে তো গত বছর মারা গেছে। আমার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি তো স্পষ্ট দেখলাম একজন মহিলাকে, তাহলে ওটা কে ছিল? কাকা বললেন, তুই হয়তো ভুল দেখেছিস, ক্লান্ত আছিস, শুয়ে পড়, পাশের ঘরে তোর ব্যবস্থা করা আছে। আমি আর কোনো কথা না বলে পাশের ঘরে চলে গেলাম। ঘরটা বেশ বড়, কিন্তু জরাজীর্ণ। একটা পুরনো খাট ছাড়া আর কিছু নেই। আমি শুয়ে পড়লাম, কিন্তু চোখে ঘুম আসছিল না। বাইরে বাতাসের শব্দ আরও বেড়েছে। জানলার কপাটগুলো দরাম দরাম করে বাড়ি খাচ্ছে। হঠাৎ মনে হলো কেউ যেন আমার ঘরের বাইরে পায়চারি করছে। খট 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 শব্দটা দরজার কাছে এসে থেমে গেল। তারপর দরজায় নখের আঁচড়ের শব্দ, চড়চড় চড়চড়। আমি ভয়ে জমে গেলাম। টর্চটা হাতে নিয়ে দরজার দিকে তাকালাম। দরজার নিচ দিয়ে একটা ধোঁয়া বা ছায়ার মতো কিছু ভেতরে ঢুকছে। ধীরে ধীরে সেটা একটা মানুষের আকৃতি নিতে লাগলো। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। ছায়াটা খাটের দিকে এগিয়ে আসতে লাগলো। তার চোখ দুটো জলজল করছে আগুনের মতো। সেটা আমার খুব কাছে চলে এলো। আমি স্পষ্ট শুনতে পেলাম একটা ফিসফিসানি, রক্ত, আমার রক্ত চাই। আমি প্রাণপণে খাট থেকে নেমে দৌড়ে দরজার দিকে গেলাম। দরজা খুলে বাইরে বেরোতেই দেখি কাকা বারান্দায় দাঁড়িয়ে আছেন। আমি দৌড়ে তার কাছে গেলাম। কাকা, কাকা, ঘরে কে যেন আছে। কাকা আমার দিকে ফিরলেন, কিন্তু এ কি? কাকার মুখটা এখন আর মানুষের মতো নেই। চোখ দুটো সাদা হয়ে গেছে, দাঁতগুলো বড় বড় হয়ে বেরিয়ে এসেছে। তিনি বিকট গলায় হেসে উঠলেন, পালিয়ে কোথায় যাবি? আজ তোরই পালা। আমি বুঝলাম আমি কোনো ভুল জায়গায় এসে পড়েছি। এটা আমার কাকা নয়, অন্য কেউ। আমি প্রাণ ভয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলাম, কিন্তু সিঁড়ি যেন শেষই হচ্ছে না। নামছি তো নামছি, হঠাৎ পা পিছলে পড়ে গেলাম। গড়িয়ে পড়ার সময় মাথায় প্রচণ্ড আঘাত লাগলো। চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। রাস্তায় উঠে একটা লরি দেখতে পেলাম। হাত দেখিয়ে থামালাম। লরির ড্রাইভার আমাকে দেখে অবাক হয়ে গেল। আমার সারা গায়ে কাদা, রক্ত আর ধুলো। আমি শুধু বললাম, আমাকে এখান থেকে নিয়ে চলুন। শহরে ফিরে আমি পুলিশকে সব জানিয়েছিলাম। পুলিশ সেই গ্রামে গিয়েছিল, কিন্তু তারা সেই পুরনো জমিদার বাড়ি বা সুড়ঙ্গ কিছুই খুঁজে পায়নি।
গ্রামবাসী বলল ওই জায়গায় গত 50 বছর ধরে কোনো বাড়ি নেই, শুধু জঙ্গল, আর রতন বা আমার কাকা নামের কাউকে তারা চেনে না। আমার কাকা নাকি সত্যিই মারা গেছেন, তবে সেটা আজ থেকে 3 বছর আগে। তাহলে ওই রাতে আমি কোথায় গিয়েছিলাম, কার সাথে কথা বলেছিলাম? আমার কাকার টেলিগ্রামটা তবে কে পাঠিয়েছিল? আজও মাঝে মাঝে মাঝরাতে ঘুম ভেঙে গেলে কানে সেই ফিসফিসানি শুনতে পাই, রক্ত, আমার রক্ত চাই। আর আয়নার সামনে দাঁড়ালে মনে হয় আমার পেছনে সেই লাল পাড় সাদা শাড়ি পরা মহিলাটি দাঁড়িয়ে হাসছে।